দাঁড়া আমার আর আমার হাজব্যান্ডের ছবি। এই যে আমার বেবি হওয়ার পরে আমার আর আমার হাজব্যান্ডের ছবি এইগুলা। আর আমার হাজব্যান্ড যাওয়ার আগে আমি বারবার বলছিলাম আমার যাতে শাখা কিনে দেয় হাতে, তো শাখা কিনে দেয়নি কোনো কারণে। এই চাকরা থেকে এমনি ঘুরে আসছিলো, বাট শাখা কিনে নেয়। পরে শাখা কেনার পয়সাও দেয় নাই। যাই হোক, একটা শাখা হাতে ছিল, আর একটা শাখা আমি পরে কিনেছিলাম, শাখাগুলো ভেঙে গেছিলো। তো একটা শাখা আছে, এটা মনে হয় এক হাতের শাখা বেড়ে গেছিলো, পরে বদি আমাকে দিয়েছিল। এই শাখাটা পরতাম, আর এই যে দুটো চুড়ি পরতাম হাতে। আর দেখেন এখন হাতে একদম নর্মাল করে দিয়েছি। আমি না সিঁদুর পরতে খুব পছন্দ করতাম। এই যে সিঁদুর, এই সিঁদুরের আমার কাছে কোনো মূল্য নেই। আজকে হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম, সে আমাকে বলছে তুই পরকীয়া কর, 10 জনের সাথে থাক, যা খুশি কর। এই কথা আমাকে বলছে কারণ আছে, সে আমাকে ব্লক করে রাখে সবসময়। তো ব্লক করে রাখার জন্য আমি তার লোকাল নাম্বারে 30 টাকা রিচার্জ করেছিলাম, 30 টাকা রিচার্জ করে ফোন করেছিলাম। তো 30 টাকা বুঝেন আমার এক বাড়িতে কাজের টাকা 30 টাকা। আমি একদিন কাজ করলে, একদিন কাজ করলে 30 টাকা পাই। তো যেহেতু আমি কাজের লোক, তো সে আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিছে সে আমার সাথে থাকতেই চায় না, আমার সাথে থাকতে চায় না, সে আমার সাথে সংসার করবে না। আমি বলছি দেখো, তুমি যদি আমার লাইফে আসো, ওই তার সাথেও থাকবে আমার সাথে থাকবে এরকমটা কখনোই করতে পারবা না। যদি আমার লাইফে আসো, তোমাকে শুধু আমার সাথেই থাকতে হবে, আমার বাচ্চার সাথে থাকতে হবে, তাকে ছেড়ে আসতে হবে। কারণ তারও একটা 21 বছরের ছেলে আর 17 বছরের মেয়ে আছে। ওই মহিলার বয়স 40 বছর, 38 থেকে 40 বছর উনি আমাকে বলেছে। আমার হাজব্যান্ডের বয়স 34 বছর, মনে হয় 33-34 বছর। যাই হোক, আমি যখন বিয়ে করছিলাম, এটা হলো 12 সালের লাস্টের দিকে, 13 সালে আমি ক্লাস যখন 7-এ পড়ি, তখন এই ছেলেটাকে বিয়ে করেছিলাম প্রেম করে। আমার হাজব্যান্ডের বয়স ছিল তখন 21 বছর, আমার বয়স খুবই কম ছিল। বাট আমার গ্রোথের কারণে এখানে আমার বয়স বেশি লাগছে, বোঝা যাচ্ছে না, কারণ আমার গ্রোথ ভালোই ছিল, খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছিলাম। তো এখনও সব থেকে বড়, যেমন তখনও তাড়াতাড়ি বড় ছিলাম, এখনও সব থেকে বড় আমাকেই লাগে, আমাকেই সব থেকে বেশি বয়স্ক লাগে, এবং মনে হয় আমার বয়স তাদের থেকে অনেকটা বেশি। যারা আমার থেকে 10 বছরের বড়, তাদের থেকেও আমার বয়সটা এখন বেশি লাগে। কেন লাগে? আগে তো এরকম ছিলাম না। কেন আমার মাথার চুলগুলো সব পেকে গেল? আজকে 7 বছর, যদি আমি সাল থেকে হিসাব করি 19 সালে চলে গেছে, তাইলে ওই মানুষটা 19 সালে গেছে, তাহলে সাল হিসেব করলে আজকে 7 বছর। আর যদি আমি যদি পাই টু পাই হিসাব করি, তাহলে আজকে 6 বছর হয়েছে রেখে গেছে। আমি তো ইন্ডিয়া জোর করে আসতে চাইনি, আমাকে জোর করে আনা হয়েছে, আমাকে টর্চার করা হয়েছে ইন্ডিয়া আসার জন্য। এখন সে বাংলাদেশে অন্য একটা মেয়ের সাথে মেয়ে বলতে মহিলা, অন্য একটা মহিলার সাথে রিলেশন করছে। যখন নাকি বলছি তুমি পরকীয়া করো, তখন বলছে কে বলছে তোর পরকীয়া করি? আজকে যেমন কথা হয়েছে, তুমি কি পরকীয়া করো, তার সাথে থাকবো না আমার সাথে থাকবো? কে বলছে তোকে পরকীয়া করি? আমি বিয়ে করেছি, ও আমার ওয়াইফ, আমি ওকে ছেড়ে তোর কাছে যেতে পারবো? বুঝতে পারছেন? আর বাংলাদেশের প্রতিটা মহিলা, সনাতনী প্রতিটা মহিলা জানেন কি হইতে চায়? দ্রৌপদী। এরা নিজের হাজব্যান্ডের কাছেও থাকবে, আবার আরেকটা বিয়ে করে অন্য কারো হাজব্যান্ডকে বিয়ে করে তার সাথেও থাকবে। তার মানে একটা নারী 2-3 জনের সাথে 2-3টে হাত জামাই চায়। বাংলাদেশের বর্তমানে এইরকম অবস্থা হয়ে গেছে সনাতনীদের। তারা দ্রৌপদী সাজতে চায়, দ্রৌপদী 5টা স্বামী নিয়ে সংসার করছে, এরাও নিজেকে দ্রৌপদী সাজিয়ে 5টা, 4টে, 3টে, 2টে স্বামী নিয়ে সংসার করতে চায়। যাই হোক, আমার হাজব্যান্ড পাল্টে গেছে, তা আমার ভালোবাসার জায়গাটা কখনো পাল্টাই নাই। আমি তো তারা প্রেম করে বিয়ে করেছিলাম না, তাকে ভালোবাসতাম, আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম।
আমাকে কত মানসিক টর্চার করছে। ওই মানুষটা যদি কখনো কোনো দিন ওই সাথে শুয়ে শুয়ে ভাবে, আর ফ্যামিলি সবাই জানে ও আমাকে প্রচুর পরিমাণে টর্চার করতো। আর আমার সংসার ভেঙে যাওয়ার পিছনে সব থেকে যদি কারো হাত থাকে, সেটা আমার একমাত্র শাশুড়ি। আমার শাশুড়ি অতিরিক্ত মা ভক্ত ছেলেদের কখনো বিয়ে করবেন না। আমার হাজবেন্ড না এখনও বলে, এখনও তার মায়ের সাপোর্ট করে, তার মা যেগুলো বলে সবগুলো বিশ্বাস করে। বাট আমার লাইফটা যে আমার সাথে যে কী করেছে, ওই মানুষটা যে বিয়ের পরে কখনো আমার সাথে ঠিকঠাক মতো থাকে নাই। বাট আমার সাথে যে আমার 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 সাথে কী হয়েছে একমাত্র রাধা মাধব জানে। ওই মানুষটা আমার সাথে বেইমানি করছে। ওই মানুষটাতে করছে, ওই মানুষের মা তো করছে। ওই মানুষটার মা ছিল খুব ডেঞ্জারাস। যেমন যে বাংলাদেশের পলাশ সাহা আর সুস্মিতা সাহা, তাদের তাদের লাইফটা যেমন বরবাদ করে দিছে একটা মা, সেম আমার লাইফটা আমার শাশুড়ি মা বরবাদ করে দিছে। সব কিছুর জন্য আমার শাশুড়ি মা দায়ী। উনি কখনো আমার চায় নাই। উনি যখন বিয়ে হয়েছিল, উনি তখন বলেছিল আরও 8টা মেয়ের মতো, ওনার যেমন আরও 8টা মেয়ে আছে বা 2টো ছেলে আছে, তার 10টা সন্তানের মতো আমিও নাকি তার একটা সন্তান। কিন্তু সে কোনো দিনও কোনো দিক দিয়ে প্রমাণ করে নাই যে আমি তার সন্তান ছিলাম, অথচ আমি নিজের মায়ের থেকে তারে বেশি ভালোবাসতাম। কিন্তু একটা সময় দেখলাম যে যাদের জন্য আমি পরিবার ছেড়েছিলাম, বাট হাজব্যান্ডের কথা পুরো সংসার ছেড়ে দিয়েছিলাম, আমার মা বাবা ছেড়ে দিয়েছিলাম, আমাকে শিকল দিয়ে বেঁধে পিটানো হয়েছিল, গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল, সিমেন্টের খাম্বার সাথে বেঁধে রাখা হয়েছিল। আমি সুইসাইড করতে পর্যন্ত গেছিলাম আমার হাজব্যান্ডের জন্য। শুধু ওই মানুষটা আমাকে এত পরিমাণে বদনাম আর কলঙ্ক দিয়েছিল আমার বিয়ের আগে, আমি তারপর ওই মানুষটার কাছে গেছি। জানেন, একটা সবাইরে কথা বলবো, কখনো জীবনেও কোনো দিন কেউ ভালোবেসে বিয়ে করবেন না, কখনো করবেন না। কখনো কেউ প্রেম করে অন্তত বিয়ে করেন না ভাই। প্রেম করেন ভাই, প্রেম করে ছেড়ে দেন, অন্য কাউকে বিয়ে করে নেন, কিন্তু কখনো সেই ভালোবাসার মানুষকে কোনো দিনও বিয়ে করবেন না, কখনো না ভাই। বিয়ে করার পরে যদি সংসার সন্তান হয় না, সেই মানুষটাকে কখনো ভোলা যায় না। আর দেখবেন আর আপনি যদি এমনি যদি বিয়ে করেন, ভালোবেসে যদি বিয়ে করেন, দেখবেন আপনাকে যদি ডিভোর্সও দেয় না, আপনার এত কষ্ট হবে না, আপনাকে ছেড়ে গেলেও কষ্ট হবে না, হাজব্যান্ড পরকে করলেও কষ্ট হবে না। কিন্তু ভালোবেসে যখন নাকি সব কিছু করবেন, সহ্য হবে না ভাই। সকল ছেলে আর মেয়েদের অনুরোধ করছে, কেউ ভালোবেসে বিয়ে করো না। আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। আমার সাথে সাথে আমার 2টা নিষ্পাপ বাচ্চার লাইফও শেষ হয়ে গেছে। আমার সংসার অবশ্যই এখন আমি লোকের বাড়িতে কাজ করি, আর আমার দাদা, আমার জামাইবাবু আমাকে মোটামুটি সাহায্য করে। কিন্তু ভাই আমার অর্থের কষ্ট নেই, আমি লোকের বাড়ি ভাড়া থাকি, বাট আমি মেন্টালি সমস্যা আছি, আমি একটা মানসিক রোগী হয়ে গেছি। আজকে বিয়ের পর থেকে কোনো দিন ওই মানুষটার কাছে আমি সুখী হই নাই। অনেক টর্চার করতো। আমি যেদিন ওর হাত ধরে ওর বাড়িতে গেছি, সেই দিন থেকে ও আমাকে টর্চার করা শুরু করছে। সেই দিন থেকে ও আমার গায়ে হাত তোলা শুরু করছে। কিন্তু সব কিছু সহ্য করছিলাম, ভাবছিলাম সব ঠিক হয়ে যাবে। আমার ফ্যামিলি মেনে নেই বিয়েটা, পরে 1 বছর পরে মেনে নিছে। কিন্তু ভাই জীবনে কখনো ভালোবাসা কেউ বিয়ে করবেন না ভাই, পুরো জীবন শেষ হয়ে যাবে, পুরো লাইফটা বরবাদ হয়ে যাবে। কারণ এরকম ছেলেরা ধোঁকা দিবে,
ধোঁকা দিবে। বাট এইরকম কিছু মেয়ে আছে যারা খারাপ, তারা ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে নিজের আপনার জীবনটা শেষ করে দিবে। জীবনে বিয়ে করলে মা বাবার পছন্দ করবেন, সে যদি দেখতো কালো হয়, তার যদি টাকা পয়সাও না থাকে, অন্তত সুন্দর একটা মন দেখে বিয়ে করবেন ভাই। সুন্দর দিয়ে কিচ্ছু হয় না। আমার হাজবেন্ড অনেক সুন্দর ছিল আমার চোখে, কিন্তু ও আমার লাইফটা পুরো শেষ করে দিয়েছে। আমি ওরা এত ভালোবাসতাম, ও আমার মাথা পর্যন্ত ফাটিয়েছিল, আমাকে মেরে মেরে শ্বাস বন্ধ করে দিত। তারপরও আমাকে যদি 10 মিনিট পরে বলা হতো তুমি আমার জন্য রান্না করো, আমি সঙ্গে সঙ্গে রান্না করতাম, কারণ ওকে আমি খুব ভালোবাসতাম। আমি আমি আমার জীবনে বিয়ে করার পরে আমার এক রুক্তিও শূন্য দেয়নি, এক রুক্তি শূন্য বা ভালো একটা শাড়ি কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। আমার শোনার কিছু নেই, বাট ও আমাকে দেয়ও নি, আমার বাবা মাও আমাকে দেয়নি। টুকটাক টাকা দিয়েছিল, টাকার বিনিময়ে সেইগুলো ওই নিয়ে নিয়েছিল, স্বর্ণর বিনিময়ে বা কানের দুলের বিনিময়ে, বা আমার হাজব্যান্ডকে একটা আংটি দিয়েছিল, ওই সব ঠিক আছে। ওই টাকা পয়সা আমার হাজব্যান্ড নিয়ে নিছে। তো কী হয়েছে, আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসতাম। আমার হাজব্যান্ডদের কিন্তু টাকা পয়সা সবই ছিল, সে কখনো আমাকে কিছু দেয় নাই, তার মাও না। আর আমার সংসার বললাম না, ভেঙে যাওয়ার পিছনে সম্পূর্ণভাবে আমার শাশুড়ি দায়ী, আমার শাশুড়ি মা দায়ী। রাধা মাধব বলে যদি কেউ থাকে পৃথিবীতে, তাদের বিচার তো একদিন অবশ্যই হবে, তাদের বিচার একদিন আমার রাধা মাধব ঠিক করবে। আমি এই ভক্তি জীবনটা এমনি এমনি ধরে নাই। আমি জানি আমি যদি এই ভক্তি জীবনে না থাকতাম, তাইলে হয়তো আমি আরও বরবাদ হয়ে যেতাম, হয়তো যাত্রার সাথে পরকীয়ায় লিপ্ত থাকতাম। আমার হাজব্যান্ড পরকীয়া করে না, আমার হাজব্যান্ড পরের বউরে বিয়ে করছে। সে পরের বউরে বিয়ে করে এক নারীর দুই স্বামী, কথায় আছে না, এক নারীর দুই বধূ এক স্বামী, কিন্তু এইখানে এক বধূ দুই স্বামী হয়ে গেছে, বুঝতে পারছে? ওই মহিলার দুই স্বামী, কিন্তু দুই স্বামীর এক বধূ। কিন্তু আমার হাজব্যান্ড, আমার মেয়েটা আর আমার ছেলে আছে, আমার ছেলেটা যখন 2 বছর বয়স, তখন ছেলে রেখে গেছে। আমার ছেলেটার বয়স 8 বছর এখন, হ্যাঁ 8 বছর। একটা বেঈমান কতটা বেঈমান হইলেই এই জিনিসগুলো করতে পারে। বাট আমি চিন্তা করি না, আমি চিন্তা করি আমার লাইফ তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি এখন ওই মানুষটার সাথে একটা কারণে সংসার করতে চাইছিলাম, যে মানুষটা আমারে ভালো না বাসুক, বাট ও 10টা নারীর সাথে পরকীয়া করুক, যা খুশি তাই করুক, সব ক্ষমা করতে চাইছিলাম, মাফ করে দিতে চাইছিলাম, যাতে আমার বাচ্চা 2টা বাবার ভালোবাসা পায়, বাবার স্নেহ পায়, বাবার সাথে থাকতে পারে। কারণ আমি চাইনি কখনো আমার ছেলে মেয়ে বাবার থেকে আলাদা থাক, ছোটোবেলা থেকে তো ভালোবাসা পাইল না, এখন বড় হওয়ার পরও যদি বাবার ভালোবাসা না পায়, এ দুঃখ কারে পাবো আমি? কিচ্ছু চাইছিলাম না তার কাছে, শুধু আমার সন্তান 2টো নিয়ে আমি তার সাথে থাকতে চাইছিলাম। কিন্তু এই বেঈমানটা সব থেকে বড় ধোঁকা দিচ্ছে আমার। আমি কোনোদিন ওই বেঈমানের নামে কেসে মামলা কিচ্ছু করবো না, কোনোদিনও করবো না। কারণ ভালো করার চেষ্টা তাকেই করা হয় যে ভালো হতে চায়, কোনোদিনও ভালো হবে না। আমি আজকে 6-7 বছর ধরে অপেক্ষা করছি। আমি আমি কোনো পুরুষকে পর্যন্ত টাচ করি নাই, কোনো পরকীয়া সম্পর্কে লিপ্ত হই নাই। এই ভক্তি জীবনে আছি বলে আমি টিকে ছিলাম, এই ভক্তি জীবনে আমার সব কিছু, এখনো বেঁচে আছি এই ভক্তি জীবনে আছি বলে, গুরু মহারাজের চরণে আছি বলে। তাইলে আমার মতো মেয়ে কবে ধ্বংস হয়ে যেত।
সে হাজার হাজার বার বলে যে আমার সাথে থাকতে চায় না, আমার তার সিটে কিছুই নাই, তার কোনো পিক নাই আমার কাছে। যে বিয়ের পিক ছবিটা ছিল আর তার আধার কার্ড ডকুমেন্ট যা ছিল সে যেন আইসে নিয়ে যায়, কারণ ওগুলো আমি তার বোনের কাছে দিতে পারবো না। আমি কাউরে বিশ্বাস করি না। আমার সব নুনাসরা ভালো, সব ননদরা ভালো, ননদ তো নাই, সবগুলো নুনাস, সবাই ভালো ভাই, শুধু আমিই খারাপ ছিলাম। যার জন্য এখন আপনারা বলবেন না আপনিই শুধু খারাপ ছিলেন, সেজন্য আপনারা কেউ দেখতে পারে না। হ্যাঁ, আমি খারাপ ছিলাম, কিন্তু জানেন যে প্রচুর খারাপ থাকে তাকে মানুষ ভালোবাসে। আমার এইখানে এসে কখনো খোঁজ নিয়ে দেখবেন আমার চরিত্র নিয়ে, যে এই মেয়েটার চরিত্র কেমন, এই মেয়েটা কোন 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 ধরনের, সবাই খুব ভালোভাবে বুঝিয়ে দেবে মেয়েটার চরিত্র কেমন। কিন্তু আমার সাথে যা যা করা হয়েছে, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি যত পরিমাণে অন্যায় করেছে ভাই, স্বয়ং ভগবান তাদের কখনো ক্ষমা করবে না। আমার কৃষ্ণ যদি থাকে এই জন্মে হয়তো মাপ পেয়ে যাইবা, পর জন্মে কেউ ভালো থাকতে পারবো না। সৃষ্টিকর্তা বলতে তো কেউ আছে তোমার জীবন ধ্বংস করার জন্য? এই সৃষ্টিকর্তাই যথেষ্ট। আমার জীবনটারে তুমি বুদ্ধি করে কৌশলে শেষ করে দিছো। আমার একটাই দুঃখ কি জানো, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, তুমি তো আমার সাথে থাকবা না, তুমি তো 12 নারীর প্রতি আকর্ষণ আছে তোমার, সেটা আমি বিয়ের পরেই বুঝে গেছিলাম। কিন্তু যেহেতু তোমার খুব বেশি ভালোবাসতাম, সেজন্য আমি তোমার সাইডে যাইনি। আমার বাবা না প্রথম বেবি মরার পরে ঠিকই বলছিল তুই চলে আয়, তুই ভালো না, কারণ প্রথম বেবি মরার পরেই আমি ফার্স্ট বাবার বাড়িতে যাওয়ার পরেই বুঝতে পারছিলাম তুমি ছেলেটা কত ভালো। কিন্তু তোমার ভালোবাসা সব ভুলে গেছিলাম, কারণ তোমারও ভালোবাসি, তোমার নিয়ে একটু ভালো থাকতে চাইছিলাম। আর তুমি ভালো করেই জানতা সোনা গয়না শাড়ি খাওয়া দাওয়া মিষ্টির কাছে কিচ্ছু না। আমি তো শুধু একটু মানসিক শান্তি চাইছিলাম তোমার কাছে, পাই নাই। আমি যদি কখনো মরে যাই, আমি আজকে ফেসবুকের মধ্যে বলছি, আমি যদি কখনো মরে যাই, আমার মা বাবা ভাই ব্রাদার যারা আছে তাদের কাছে অনুরোধ, আমি সুইসাইড করব না। সুইসাইড করে কারা জানেন? যারা মূর্খ, তারা করে সুইসাইড। আমি সুইসাইড করব না, আমি লাগে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, লোকের বাড়িতে সারা জীবন দাসত্ব করব, সম্মান হানি করব না কখনো নিজের, আর কখনো নিজে সুইসাইড করব না। আমি বেঁচে থাকবো, আমার সন্তানদের মানুষ করব সন্তানের জন্য। আর যদি কখনো অ্যাক্সিডেন্ট করে বাই চান্স মরে যায় কোনো অ্যাক্সিডেন্টে, আমার পরিবারের কাছে আমার চাওয়া, বিশ্বের সমগ্র মানুষের কাছে চাওয়া, আমার আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে চাওয়া, তারা যেন আমার সন্তানকে আমার হাজব্যান্ডের তিল সীমানায় না আসতে দেয়, আমার সন্তানের কাছে যেন আমার হাজব্যান্ডকে না আসতে দেয়, আমার সন্তানের ধারের কাছে যেন ও না আসতে পারে। আমার মা বাবা বা ভাই ব্রাদার আমি এদের বলবো, বাট কখনো যদি আমি মরে যাই, আমার সন্তানরা যেন এতিমখানায় দিয়ে দেয়, অনাথ আশ্রমে দিয়ে দেয়, ওরা ওইখানে থাকবে, পড়াশোনা করবে, মানুষ হবে, তোদেরও দেখতে হবে না, শুধু অনাথ আশ্রমে দিয়ে দিস। আর পারলে বোনের একটা কথা রাখবি ভাই হিসেবে, যেহেতু তুই আমার বড় দাদা, আমি যদি মরে যাই আমার সন্তানগুলোরে তুই অনাথ আশ্রমে দিয়ে দিস, শুভর হাতে দিস না, কারণ ওই শুভ নামে পশু না, ও একটা হিংস্র ভাগ, ওই আমার জীবনটারে পুরো খেয়ে দিয়েছে, তছনছ করে দিয়েছে।
আমার লাইফটাকে পুরো বরবাদ করে দিয়েছে। আমি কখনো কাউরে বলতে পারি নাই ও আমার সাথে কি কি করেছে, কি কি মানসিক টর্চার করেছে। তোমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে। আর শুধু শাশুড়ি মায়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি সারা জীবন চাইছিলেন না আপনার ছেলেটারে আপনার আঁচলের তলায় রাখতে? শাশুড়ি মা, আপনাকে সারা জীবন মা বলে ডাকছিলাম, আপনি আমার জীবনের সব থেকে পরম শত্রু হয়ে দাঁড়াইছে। আপনি আমার থেকে আমার হাজবেন্ডকে নিয়ে গেছে, আর দুই কান আমার বিরুদ্ধে নিন্দা বলে বলে ভরিয়ে দিছে। এর প্রতিদান তো আমার জগন্নাথ ঠিক নেবে, আমার কৃষ্ণ ঠিক নেবে। প্রস্তুত থাকেন মৃত্যুর পরে বা এই জীবনে যে কর্মফল ভোগ করতেছেন এই জীবনে পাওয়ার জন্য। পরের মেয়েরে কষ্ট দিয়ে কখনো ভাইবেন না আপনি সুখী হইতে পারবেন। আমি তো কষ্ট পাইতেছি, আমি শুধু মানসিক শান্তির জন্য কাঁদতেছি। আপনার জীবন এমনভাবে আপনার মৃত্যু হবে, আপনার ছেলের লাইফ এমনভাবে বরবাদ হবে, আমি করব না। আপনার ছেলে অলরেডি বরবাদ হয়ে গেছে। পরনারী যার 2টা বাচ্চা, 21 বছরের ছেলে আর 17 বছরের মেয়ে, সেই নারীর সাথে সম্পর্ক জড়াইছে। আপনার ছেলে শেষ, বরবাদ হয়ে গেছে। আর তুমি বলো না মিস্টার শুভ, তুমি তো বলো আমি যাতে পরকিয়া করি, আমি যাতে আরেকটা বিয়ে করি। এই কথা কেন বলো আমি বুঝি, বুঝছো? তুমি মিষ্টি মিষ্টি কথা আমার সাথে কেন কও আমি তাও বলছি। আমি আরেকটা বিয়ে করি, তুমি আমাকে মাথার ব্রেন ওয়াশ করতে চাও আমি যাতে আরেকটা বিয়ে করি। কারণ আমি আর যদি আরেকটা বিয়ে করি তুমি আমার দোষ দেখাইয়া তুমি তোমার ফ্যামিলির কাছে ভালো সাজতে পারবা, তোমার সমাজের কাছে, তোমার ফ্রান্সে থাকা রতন, কি নাম, যাই হোক, তোমার রতন দাদা, তোমার হরিদাস পাল, যারা সব আছে না, হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে সবাই, পুরো সমাজের কাছে তুমি ভালো হইতে চাও। হ্যাঁ, তারপরে চঞ্চলদা, তারপর আরও যারা যারা আছে সবার কাছে তো ভালো হইতে চাও। তোমার দিদি আছে না, সকলের কাছে তুমি ভালো হওয়ার লেগা তুমি আর কি, এই যে আমি যাতে বিয়ে করি, আরেকটা সংসার করি। কারণ আমি আরেকটা বিয়ে করে সংসার করলে তো তুমি মুক্তি হয়ে যাইবা, কারণ তখন তুমি দুষ্টা আঙুলটা আমার দিকে দিতে পারবা এইভাবে। তো সেজন্য বলো, ঠিক আছে, আমি মিডিয়ার সামনে এটার জন্যই ছেড়ে দিলাম, তোমার বিরুদ্ধে প্রতিটা প্রমাণ আছে আমার। তুমি কি ভাবছো আমি তোমার বিরুদ্ধে প্রমাণ রাখি নেই? আজকে 6 বছর ধরে তুমি আমার মেন্টালি টর্চার করতেছো, আজকে 6 বছর ধরে টর্চার করছো। আজকে 4-5 বছর ধরে, 5 বছর হয়েছে, 4.5 বছরের বেশি, 5 বছর ধরে তুমি সংসার খরচা দাও না। 5 বছর বিয়ের যাওয়ার 1 বছর পর্যন্ত সংসার খরচা দিয়েছো, তারপর আর দেওয়া নাই। তাইলে আমি কি তোমার বিরুদ্ধে প্রমাণগুলো রাখবো না? সব রেখে দিছি। আমি ইচ্ছে করলে যে কোনো সময় ফাঁস করে দিতে পারি, বুঝছো? আর শুনো, অনলাইনে আমি এই প্রথম নারী এ ভগবানের কাছে মন থেকে প্রার্থনা করতেছি, মন থেকে প্রার্থনা করতেছি, সেটা হলো তোমার মৃত্যু কামনা। পৃথিবীতে এত মানুষ মরে, তুমি কেন মরো না? পৃথিবীতে এত মানুষ মরে, তুমি কেন মরো না? তোমার আমার সম্পর্ক এইখানেই শেষ। আমি অনেক চাইছিলাম, খুব করে চাইছিলাম তোমারে, অনেক ভালোবাসতে চাইছিলাম, আগলাই রাখতে চাইছিলাম। কত স্বপ্ন ছিল তোমার সাথে আমার, কত চাওয়া পাওয়া ছিল, সব এইভাবে পুড়ে গেল শুভ, সব পুড়ে ছাই হয়ে গেল। আমি আর কখনো তোমারে পাবো না। তোমার স্পর্শের জন্য আমি 7টা বছর অপেক্ষা করেছিলাম, 7টা বছর, 7টা বছর অপেক্ষা করেছি।
দিনের পর দিন তোমার জন্য অপেক্ষা করছি, তোমার মায়ের টর্চার সহ্য করছি, তোমাদের পরিবারের মানসিক যন্ত্রণা, কত খারাপ ব্যবহার, কত খারাপ কথা সহ্য করছি, সব সহ্য করছি। কিন্তু তুমি আমার পুরো লাইফটা বরবাদ করে দিয়েছো। ধন্যবাদ এর জন্য, তোমার অনেক ধন্যবাদ। এই সম্পর্কটা না এইভাবে এখানে শেষ হয়ে গেল। না কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে, না কোনোদিন তোমাকে আমি টাচ করবো। আমার তোমার প্রতি ফিলিংসটা খুব পজিটিভ ছিল। তুমি আসার আগে আমি বুঝতে পারতাম তুমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসতেছো, এতটাই পজিটিভ ছিল। তুমি বলতে না তাও বুঝতে পারো, তার মানে তুমি বুঝো তোমাকে কতটা ভালোবাসতাম। তুমি কোনো নারীর সাথে ছিলা, তুমি আমাকে বলো নাই, আমি তৎক্ষণাৎ জানতে পারছি তুমি কোনো নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলা। তুমি যেদিন তোমার মায়ের মাথায় হাত দিয়ে ক্রিয়া কাটছিল না, যে তোমার সাথে কোনো নারীর সম্পর্ক নাই, বিশেষ করে তার 7 দিন পরে জগন্নাথ রথযাত্রার দিন তোমার মার কিন্তু পা ভেঙে গেছিলো, মনে আছে? আমি তোমাকে কি বলছিলাম, তোমার মায়ের মাথায় হাত দিয়ে ক্রিয়া কাটো, যদি যদি তুমি যদি মিথ্যা বলো তোমার মার ক্ষতি হবে। কিন্তু তুমি কিন্তু ওই দিন মিথ্যা বলছিলা। আমি কিন্তু হাউমাউ করে মাতাজির বাড়ি থেকে হাউমাউ করে কান্না করছিলাম যে তুমি এত বড় মিথ্যা কেন বললা, এত বড় মিথ্যা কেন বললা? তুমি অন্য কোনো মেয়ের সাথে লিপ্ত আছো, সম্পর্ক আছে তোমার। কিন্তু তুমি তারপরেও পারছিলা, নাটক করছিলাম আমার সাথে। সব আমার কাছে আছে জানো, মনে আছে, আমার মেমোরিতে রেখে দিয়েছি। এবার তো অনেক চুকাইছি শুভ, অনেক সহ্য করছি, সহ্যের লিমিট পার হয়ে গেছে। জানো শুভ, খুব ইচ্ছা করছিল তোমারে ফিরে পাইতে, তো ফিরে পাইনি। অনেক ভালোবাসার পরও তোমার থেকে শুধু ছলনাই পেয়ে গেছি। সারা জীবন এত পরিমাণে অঙ্গে আঘাত করেছো, ওটা তো বাদই দিলাম। আমার জীবনটা সারা জীবন মাইরে মাইরে তছনছ করে যদি আমার লাইফে থেকে যাইতা না, কখনো তোমার নামে অভিযোগ দিতাম না, এখনও দেই নেই, দিবও না ভবিষ্যতে। আর কখনো তোমার সুখও চাইবো না, আর কখনো তোমার দুঃখও চাইবো না। আমি মনে করবো এই শুভ নামে আমার জীবনে কেউ ছিলই না, জাস্ট ঘৃণা করি, এই শুভ নামটাকেও ঘৃণা করি, আর বাংলাদেশটাকেও ঘৃণা করি। আই হেট বাংলাদেশ, আমার জন্মস্থান। আই হেট শুভ, আমার অতীত। আমার জীবনে একমাত্র আমি সত্য, আমার 2 বেবি সত্য, আর সব মিথ্যা। তোমার সাথে সম্পর্ক আমি যতই নষ্ট করে দিই না কেন, আমার বোন যারা সম্পর্ক রাখার যোগ্য তাদের সাথে মোটামুটি এই সম্পর্ক আমি রাখবো। তুমি, তোমার মা, আর তোমার রীতা দি, চিনো, এই 3 জন আমার জীবনের মেমোরি এখান থেকে ডিলিট। কারণ আমার এই সংসারটা ভাঙার পিছনে সব থেকে বেশি তোমার মা দায়ী, তারপরে তোমার বোন রীতা, তারপরে তুমি। অবশ্য তুমি লাস্টে গিয়ে তুমি ভেঙে দিয়েছো, তারা প্রথম থেকে চায়নি, আর তুমি লাস্টে অন্য নারীর সংস্পর্শে আমাদের ভুলে গেছো। ধন্যবাদ তোমাকে। তুমি যদি এত বড় করে আঘাত না দিতে তাহলে আমি বুঝতেই পারতাম না তুমি মানুষটা কত ভয়ঙ্কর, কতটা বহুরূপী। হ্যাঁ, তোমার জীবনের প্রতি আমার না আশা আছে, না মোহ আছে, না মায়া আছে। হ্যাঁ, বিয়ে আমি করব যদি সেই রকম পাই, আমার ছেলের সন্তানের
যে সব থেকে ভালোবাসা দেবে। অনেক টাকা না, আর তোমার মতো সুন্দরও না, সে একটা সুন্দর মনের মানুষ হবে। যদি এমন কাউকে পাই লাইফে আমি অবশ্যই গ্রহণ করব। কিন্তু তোমার লাইফে কখনো ভুল করো কোনো দিনও ব্যাক করবো না। মিষ্টি আর তোমার লাইফে ব্যাক করবে না। জাস্ট মিষ্টি শুধু তোমাকে ঘৃণা করে আই হেট ইউ শুভ। আমার লাইফ থেকে এই শুভ পার্সেন্ট মানুষটা জাস্ট মরে গেছে। আমার লাইফে শুভ নামে কেউ নেই, না ছিল, না থাকবে। আর তোমার নামটা খোলার জন্য যদি আমার সন্তানের বার্থ সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টসে যদি তোমার নামটা মুছে দিতে হয়, আমি সেইটাও মুছে দিই। জাস্ট শুধু ঘৃণা করি তোমাকে, শুধু ঘৃণা করি। তুমি কোনো দিনই আমার হাজব্যান্ড আর আমার সন্তানের বাবা হওয়ার যোগ্যতা তোমার ছিল না। বাট ভুলবশত আমি তোমার সেই জায়গাটা দিয়েছিলাম। আর তুমি ভাববো না, তুমি বলো না তুই মরিস না কেন? আমি কখনো মরবো না। আমি যদি সুইসাইড করি তুমি খুশি হবে আর আমি হেরে যাব। আমার সন্তানরা নিঃস্ব হবে, আমার মায়ের বুক খালি হবে, তোমার মা খুশি হবে আর তোমার পরিবারের লোক খুশি হবে। আর আমার মা ছটফট করে মারা যাবে, ছটফট করবে কান্নায়, আমার বাবা কান্নায় হাহাকার করবে, তার সব থেকে ছোটো সন্তান মারা গেছে। আমি কোনো দিনও সুইসাইড করবো না, আর আমার মা বাবাকে কষ্ট দেব না, আর আমার দুটো নিষ্পাপ সন্তানকে কখনো অনাথ বানিয়ে রেখে চলে যাব না। তুমি ভেবো না যে আমি তোমার টর্চারে, তোমার মেন্টালি টর্চারে আমি সুইসাইড করবো। কোনো দিনও এমন ভুল সিদ্ধান্ত আমি নেব না। আমি তোমাকে কোনো দিন জিততে দেইনি আর দেব না। এতদিন জিততে দেইনি সব অন্যায় সহ্য করে, এবার জিততে দেব না, সব কিছু প্রতিবাদ করব। তুমি খেলা শুরু করেছো আর আমি খেলা শেষ করব। তোমাকে কেস মামলা কিছুই দেব না। তোমার সামনে আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকবো, আর তোমাকে দেখাবো তুমি ছাড়া আমার সন্তান আর আমরা কতটা ভালো আছি। আর তুমি দিন শেষে একটা জীবনের পরে গিয়ে যে তুমি কতটা সুখে থাকো আমি সেটাও দেখব। তোমার লাইফ তো শেষ অলরেডি। যে পরনারীর তেল দেয় সে কখনো সুখী হইতে পারে না। আর এটা ভাইব না ওই মহিলার 2 বাচ্চা আছে, সে তার হাজব্যান্ড রেখে কখনো তোমার লাইফে আসবে। আর যদি আসেও ওই মহিলা নরকে পতিত হবে, কারণ তুমি যে কি নরক আর তোমার ফ্যামিলি যে কি নরক সেটা আমার থেকে ভালো কেউ জানে না। ওই মহিলা যদি আসো ওই মহিলার দুর্ভাগ্য, আর ওই মহিলা যদি না আসে সেটা তোমার দুর্ভাগ্য। এবার তুমি বুঝে নাও তুমি কী করবে। আর আমাদের লাইফে তো তোমার জায়গা হবে না। তোমার লাইফ থেকে আমাকে তছনছ করে তাড়িয়ে দিয়েছো, আমার লাইফ থেকে, আমার বাচ্চাদের লাইফ থেকে তোমাকেও তছনছ করে তাড়িয়ে দিলাম। এই সিঁদুরের কোনো মূল্য নাই আমার কাছে, কোনো মূল্য নাই। তোর মতো বেইমানের সংসার আর করতে হলো না, তোর চরিত্রহীনের সংসার আর করতে হলো না। তুই যে প্রতিটা কথা দিয়েছিলি না আমাকে, প্রতিটা কথা মিথ্যা ছিল। আর এই মিথ্যার মায়ায়, মিথ্যের ভালোবাসা থেকে আজকে বেরিয়ে গেলাম। ভালো থাকিসও বলতে আমার ঘৃণা হয়, তোকে জাস্ট শুধু ঘৃণা হয়। তোর মঙ্গল কামনা তো দূরে চাই, কোনোদিন তোর নামও আমি মুখে নেব না, এটা মাথা রেখিস। তোকে কল তো দূরে চাই, তোকে সব কিছু থেকে তোর নাম্বার, তোর ফ্যামিলির 14 গোষ্ঠীর নাম্বার আমি ডিলিট করে দেবো। কেন দেবো জানিস? কারণ তাদের কথা থাকলে না, তোর নাম্বার থাকলে হয়তো তোকে আমার কল দিতে ইচ্ছে করবে, বাট আর যাতে তোকে কল না দিতে হয় সেজন্য তোর সব নাম্বারগুলো আমি, তুই আমাকে ব্লক করে দিস, এখন আমি তোকে ব্লক করে দেব। আর তোর মতো বিষাক্ত একটা সাপের থেকে আমার জীবনটা যে আমি জাস্ট আলাদা করে নিতে পেরেছি, আমি যে বুঝতে পেরেছি
তুই কোনো দিনও ভালো হবি না, সেজন্য আমি তোর লাইফ থেকে যে বেরোতে পেরেছি আমি ভগবানের কাছে ধন্যবাদ দিব। এটা আমার আগের জন্মের পুণ্য ছিল যে আমি তোর মতো একটা চরিত্রহীনের লাইফ থেকে জাস্ট আলাদা হইতে পারছি। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, তোর লাইফ থেকে আমাকে মুক্তি দিয়েছে। আমি আমি জাস্ট ভালো আছি, তোর লাইফ থেকে অনেকটা দূরে যাইতে চাই, অনেকটা দূরে থাকতে চাই। আর আমি বিয়েও করব, আশা করি তোর থেকে ভালো ছেলে বিয়ে করব। যদি নাও করতে পারি অন্তত সারাটা জীবন একলা সৎভাবে ভগবানের সেবায় লিপ্ত থাকব। হ্যাঁ, এই জীবনটা ভগবানের সেবায় দিব, কিন্তু তোর মতো ভণ্ডামি করে বেরোবো না, তোর মতো নারীদের জীবন নিয়ে খেলা করবো না। সবার আগে আমার সন্তানের সুখ দেখবো, তারপর আমার নিজের সুখ দেখবো। আর একটা মা হিসেবে আমার সন্তানকে আমি সৎভাবে সঠিক পথে ভক্তি জীবন অবলম্বন করিয়ে তাদের মানুষ করব। যদি কৃষ্ণ কৃপা করে আর তোর মতো পাপীর জীবন থেকে মুক্তি পাইছি, এটা আমার জীবনের সব থেকে পরম পাওয়া। তুই চিন্তা করিস না, তুই ভাবিস না যে তুই আমার জীবন থেকে চলে গেছিস আমি আহত হব। আর কখনো আহত হব না। ভগবান তোর বিচার করবে, সৃষ্টিগত তোর বিচার করবে। খোদা বলে যদি কেউ একজন থাকে, আমার পরমেশ্বর বলে যদি কেউ একজন থাকে, সৃষ্টির মালিক যদি কেউ একজন থাকে, তোর বিচার ঠিক হবে। সেটা আমার সৃষ্টির মালিক, আমার ভগবান করবে। হ্যাঁ, আমার শ্রীকৃষ্ণ করবে, আমার পরম ভগবান করবে। তোর বিচার আমার চোখের সামনেই হবে, সেটা কৃষ্ণ আমাকে দেখাবে আর আমি দেখব।